প্রাচীন যুগের কথা। মানুষ নিজের কল্যাণের জন্য নিজের ব্যক্তিগত নয়, সকলের কল্যাণের জন্য তারা সংঘবদ্ধ হয়েছিল। সংঘবদ্ধতার পরে ধীরে, ধীরে তারা মানুষ একটু অবসরকাল পাচ্ছে, শিকার করে এনে তারপর চাষ করা তো অনেক পরে। খাদ্য উৎপাদন করা অনেক দেরিতে হয়েছে, অত সোজা নয়। খাদ্য সংগ্রহ করাটা উৎপাদন হলেও মানুষ কিন্তু এখনো সেই প্রিমিটিভ টাইপের খাদ্য সংগ্রহ করে। এখন ওই হান্টারিং শব্দটা তুমি শুনেছো, বই পড়া গল্প বলবে না, শুনে নাও। বই পড়া গল্প দিও না আমার কাছে। মোবাইল ফোন নিয়ে তুমি বেড়াতে গেছো নর্থ ইস্টের পাহাড়ে, আমি বিদেশ পাঠাচ্ছি না তোমাকে, তার হাতে একটা মোবাইল আছে কিন্তু পিঠে বাস্কেট। মেয়েটি পাহাড়ের জঙ্গল দিয়ে সকালে বেরিয়েছে, এ গাছের মূল ও গাছের ফল সংগ্রহ করে দুপুরের পরে বাসায় ফিরছে, এবং এটি নিত্যদিনের কাজ পরিবারের পরিজনদের খাওয়ানোর জন্য। সব পাহাড়ে জুম চাষ হয় না, সব পাহাড়ে লোক চাকরি করে না, সব পাহাড়ে লোক দিন মজুর খাটার জায়গা নেই। এইভাবেই তাদের জীবনযাত্রা চলে। এটা কিন্তু মোবাইল কিন্তু তার হাতে আছে, কিন্তু তার খাদ্য সংগ্রহের প্রিমিটিভ লাইফ এখনো চলছে। সুতরাং এটা বললে হবে না যে আমরা আধুনিক, একেবারে আমরা সব উৎপাদন করি না। এখনো পর্যন্ত পৃথিবীর উৎপাদনের সঙ্গে মানুষ যা যুক্ত আছে সেটা মানুষের প্রয়োজনের তুলনায় কম। এটা বৃহত্তর জনগোষ্ঠী, বৃহত্তর মানুষ সারা পৃথিবীর সব জায়গায়, সে আমাজন থেকে আফ্রিকা থেকে তুমি ভারতবর্ষ যে দেশেই বলো, নদী, সমুদ্র, পাহাড়, তিনটি জায়গাতেই সংগ্রহ করা ছাড়া কিছু নেই। উৎপাদনের কোনো জায়গা নেই। সমুদ্রে কেউ উৎপাদন করে না, সংগ্রহই করে মাছ। নদীতেও তাই, পাহাড়েও তাই, জঙ্গলেও তাই। এসব জায়গা বাদ দিয়ে তুমি নগরে কতজন মানুষ বাস করে, নগরে মানুষ চাকরি করে, নগরে মানুষ খাবার জোগাড় করতে গেছে। নগরে তো চাষ হয় না, জঙ্গলের পাশেই জমিতে চাষ হয়, পাহাড়ের কোলেই জমিতে চাষ হয়, নদীর পাড়েই উর্বরা জমিতে চাষ হয়। সেই জন্য উৎপাদনের সঙ্গে যুক্ত, কিন্তু উৎপাদনের সঙ্গে যুক্ত হলে কি হবে, যে মানুষগুলো উৎপাদনের সঙ্গে যুক্ত নেই, খাদ্য সংগ্রহের সঙ্গে যুক্ত নেই, তারা এই বৃহত্তর মানুষদের এই শ্রেণী কিন্তু হঠাৎ করে তৈরি হয় না, আকাশ থেকে পড়েনি। এই জমির জঙ্গল কেটে জমি হাসিল করা যে মানুষদের দিয়ে করিয়েছে, তারা কিন্তু জমির মজুরি হয়েছে, আর যে করিয়েছে সে মালিক হয়েছে। তার সন্তান নগরের পত্তন করেছে, তার সন্তান জমিদারির সাথে সাথে আবার কারখানা তৈরি করেছে, ব্যবসা করেছে, তার সন্তান নাগরিক জীবন লিড করে, তার সম্পদ রুরাল লাইফ লিড করে না। তা এই যে মানুষগুলো যারা বলা যায় সংঘবদ্ধতা থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে, সমাজ থেকে ডানা ঝাপটা দিয়ে উপরে উঠে চলে এসছে, কিন্তু তাকে কন্ট্রোলিং পাওয়ারটা নিজে নিজে রাখছে, এই শ্রেণী ভুলে গেছে তার ওই যে সংঘবদ্ধ জীবনে পরিবার গঠিত হওয়া এবং সেই পরিবারের একটা যে অবসরকালীন নান্দনিক দিক, আনন্দের দিক, শরীর মনের মুক্তির দিক, সেই মুক্তির দিকগুলো তার বংশানুক্রমিকভাবে সেই নাচ গান আনন্দ করে বেড়ানো, এই যে বিষয়টা তাদের স্বভাবসিদ্ধ স্বাভাবিক ছিল। ওটা কিন্তু লেবার নয়, ওটা তাদের কিন্তু বিজনেস নয়, ওটা তাদের অর্থনীতি নয়। অর্থনীতি কারা করছে, এই যে নাগরিক জীবনের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, যারা উৎপাদনের সঙ্গে যুক্ত নেই এবং সংগ্রহের সঙ্গে যুক্ত নেই, যারা উৎপাদন এবং সংগ্রহের জিনিসটাকে একদম ক্রিমটুকু তুলে নিয়ে বসে আছে নিজেরা নিরাপদে, এদের তো সংস্কৃতি বিচ্ছিন্ন হয়ে গেছে, এদের সংস্কৃতি নেই। এই সংখ্যা যেখানে যেখানে বেড়ে যাচ্ছে নগর জীবনে, এই মানুষের সংখ্যা, এদেরকে অনুসরণ করে মধ্যবিত্ত তৈরি হয় কিছু লোক, এদেরকে অনুসরণ করে গরিব লোক নিজেকে মধ্যবিত্ত বলতে শুরু করে। পেটে ভাত নেই তাহলে আমার মধ্যবিত্ত জীবন। মদের দোকানে লাইন দিলে সমস্যা নেই, কিন্তু করোনার সময়ে রেশনের দোকানে লাইন দেওয়া সমস্যা আছে, সেই ছবি তুললে সমস্যা আছে।
তখন নীতিকথা বেরিয়ে আসে। হুম। হুম তা এই শ্রেণী এরা একে ফলো আপ করে। তাহলে নিজেদের স্বভাবজাত স্বাভাবিক জীবন ধারণের যে সংস্কৃতি, তার মধ্যে যে নান্দনিকতা, সে হারিয়ে ফেলেছে অলরেডি, বিচ্ছিন্ন শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে চলে এসছে। তার মন বলে তো একটা জিনিস, ওটা তো দূর করতে পারেনি। তার দৈহিক জীবনের, মানসিক জীবনের যেটা সত্তা আছে, যে সত্তা বিনোদন চায়, সেই বিনোদন তখন বিকৃতভাবে করে। এইবার পাছে লোকে কিছু বলে, এই ভয়টাও আছে তার আছে। সেই বিকৃতভাবে যেমন করে, তেমনি এদের জীবনে এই বিনোদন তৈরি হয় মিমিক্রি করে, অনুকরণ করে। চাষা কেমন করে চাষ করে, ঠিক এইরকম এই অনুকরণটা তারা স্টাইল দিয়ে ভালো করে করে। যে ব্যক্তি জমিতে কোদাল কোপায়, লাঙল টানে, কোদাল কোপানোটার ওই ব্যক্তিকে যদি তুমি ক্যামেরার সামনে কোদাল কোপাতে দাও, ও জানে না ক্যামেরা আছে, ওর ওই কোদাল কোপানোটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে না, ঠিকঠাক পারফেক্ট লাগবে না। সে কিন্তু অরিজিনাল কোদাল কোপানো লোক। কিন্তু এই যে মিমিক্রি করা লোক, সে এমন স্টাইল যে কোদাল কোপাতে থাকবে, তখন আমার ভেতরে কি অসাধারণ পারফর্ম তার। তো সে তো যা নয় তাতে রং ছড়িয়ে করবে সে, সেটাই আমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়। তো এইটা তখন বিক্রি করছে কার কাছে? এই যে 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 শ্রেণী তৈরি হলো, শেকড় ছেঁড়া শ্রেণী, যাদের অভ্যাস মানে পারিবারিক এবং সামাজিক যে নান্দনিক সংস্কৃতি, সেগুলো ভুলে গেছে, কিন্তু মনের বিনোদনের জন্য দরকার, সে তখন এটা যখন যাচ্ছে বিনোদন করতে, তখন এই সুযোগে এদের মার্কেটিং তৈরি হয়ে গেল, দেখছি এত লোকের ডিমান্ড। এইবার যারা এখানে এই মিমিক্রি বা অনুকরণ করা থিয়েটার, নাটক, গান ইত্যাদি, এরা তখন আর নতুন মার্কেটিংয়ে নতুন বাণিজ্য ক্ষেত্র খুলে বসে। আমাদের লাইফ তাহলে এটা করে দিলে আমাদের শিল্পী জীবন হয়ে উঠবে, আমরা ইনকাম করবো এত কিছু লোকের কাছে। এগুলো তার কাছে একটা বিজনেস ক্ষেত্র। সেখানে এই বিজনেস ক্ষেত্র যেখানে তৈরি হয়েছে, এরা যখন থিওরি দিচ্ছে, সেই থিওরিটা এতক্ষণ তুমি যেটা আমাকে গড়গড় করে বললে, এদের দ্বারা দেওয়া থিওরি, কারণ এদের শেকড়ের সন্ধানও নেই, এরা জানেও না কোত্থেকে সংস্কৃতি তৈরি, কোত্থেকে তৈরি। এরা মনে করছে সংস্কৃতি এখন বিক্রির জিনিস, বিপণনের জিনিস, সেগুলো কেনা বেচা হয়, এটা হচ্ছে ক্যাপিটালিস্ট, এটা করছে। এটা হচ্ছে কি বলবো, যারা শুনে কমিউনিস্ট হয় তাদের বক্তব্য এটা। এটা সত্য নয়, এর রুট আছে অনেক পুরনো। যেটা কেমব্রিজ ইউনিভার্সিটি তো পৃথিবীর ইতিহাস প্রকাশের জন্য তারা অথেন্টিসিটি বেশি। সেই কেমব্রিজ ইউনিভার্সিটি যে হিস্ট্রি ভলিউম 1 থেকে 10 পড়লে, প্রি হিস্টোরিক পিরিয়ড থেকে একেবারে আধুনিক পর্যন্ত ডিটেলে পাবে। তো এই যে থিওরি যেটা তৈরি হলো, যে কালচারাল লেবার, এগুলো হচ্ছে এই যাকে বলে নাগরিক জীবনে মধ্যবিত্ত হয়ে ওঠা, যারা জানে না তাদের ঐতিহ্য, জানে না তাদের অতীত, জানে না মানুষের জীবনধারা, তাদের কাছে সহজ অঙ্ক। তারা যেটা চোখে দেখেছে যে সংস্কৃতি বিপণন হয়, সেটার বড় মার্কেটিং, সেটা পুঁজিপতিরা, যেটা আকর্ষণ করে মানুষের যৌবন, যৌনতা সুরসুরি, তাহলে খুন, যাকে বলে সন্ত্রাস, আর হচ্ছে সেক্স, ভায়োলেন্স, এটা দিয়ে তারা তৈরি করে। এর মধ্যে মানুষের একটা সাসপেনশন আছে, আকর্ষণ আছে, এটা দিয়ে তারা মার্কেটিং করে। এটা তো কালচার নয়, এটা বেশিক্ষণ লাগে না, আমি বলে দিচ্ছি। ওই যে এটা দিয়ে যারা প্রতিটা মার্কেটিং করে কালচারাল, যে কনজিউমারকে মনে করছে, সেই কনজিউমারকে 24 ঘন্টা দিয়ে রাখুক খুনের দৃশ্য, নিতে পারবে না, দিয়ে রাখুক যৌনতার দৃশ্য, নিতে পারবে না। সুতরাং আর এই যে এটা এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে এইটাকে প্রতিষ্ঠা করার জন্য, ওদের যে নতুন থিওরিটা প্রতিষ্ঠা করার জন্য এরা তৈরি করে আর একটা জিনিস, সেটাকে অ্যাকসেপ্ট করে। কারণ এই শ্রেণীর মানুষ হচ্ছে বেশিরভাগ হচ্ছে ব্রাহ্মণিজম। আচ্ছা, ব্রাহ্মণিজমটা হচ্ছে শুধুমাত্র ভারতের প্রেক্ষিতে না, সারা পৃথিবীতেই ব্রাহ্মণিজম। ব্রাহ্মণিজম কেন বলছি? বলবে ইউরোপে কি ব্রাহ্মণ আছে, আমেরিকা কি ব্রাহ্মণ আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। কারণ পৃথিবীটা যখন তৈরি হয়, তখন
মানুষের সভ্যতা বিকশিত হয়েছিল নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চল থেকে অখণ্ড ভূভাগ, তখন ভৌগোলিক বিচ্ছিন্নতার সঙ্গে সঙ্গে মানুষ পৃথিবীর দেশগুলো বিচ্ছিন্ন হচ্ছে, তার আবহাওয়া এবং বিচ্ছিন্নতার জন্য তার প্রোনাউন্সিয়েশন পাল্টাচ্ছে, সব কিছু পাল্টে যাচ্ছে, তার ভাষাটা আলাদা হচ্ছে। সারা পৃথিবীর আদিতে একটিমাত্র ভাষা ছিল, এই জন্য পৃথিবীর সব দেশের ভাষার এখনও যেটুকু টিকে আছে, যে কিছু কিছু শব্দ একই বলে মনে হয় সারা পৃথিবীর, কারণ এক জায়গায় ছিল এরা। আর যদি এই ব্রাহ্মণিজম না থাকে, ভারতের ব্রাহ্মণের যা কর্ম, যে সোসাইটি ঠিক যেমন স্ট্রাকচার, পুজো, পুরোহিত, মূর্তি পূজা, আকাশ পূজা, সারা পৃথিবীর লোকে অগ্নি পুজো করে, সারা পৃথিবীর লোকে আকাশ পুজো করে। মুসলিম খ্রিস্টান এর জন্ম হওয়ার আগে তারাও এটা করত। সুতরাং এই ব্রাহ্মণিজমের বিরুদ্ধেই জরাসুস্ট্রের লড়াই ছিল, এই ব্রাহ্মণিজমের বিরুদ্ধেই একেবারে চীনের কনফুসিয়াসের লড়াই ছিল, এই ব্রাহ্মণিজমের বিরুদ্ধেই চেঙ্গিস খার লড়াই ছিল। চেঙ্গিস খার এই লড়াইটা লোকে জানে না। চেঙ্গিস খার লড়াই হচ্ছে, চেঙ্গিস খাকে সবাই মনে করে হিংস্র সাম্রাজ্যবাদী, তা নয়। চেঙ্গিস খান নিজের রাজ্যে, নিজের সাম্রাজ্যে অনেক তখনকার প্রিমিটিভ ধর্ম, তো অনেক ধর্মে বিশ্বাসী মানুষ ছিল। পুরোহিততন্ত্রের জন্য একে অপরের মধ্যে অর্থনৈতিক শোষণ হচ্ছিল। তখন উনি কী করলেন, রাজনৈতিক থেকে ধর্মকে আলাদা করে বললেন, যে যার নিজের নিজের বিশ্বাসের ধর্ম নিজের ঘরের মধ্যে পালন করবে, রাজনৈতিক সামাজিকভাবে এটা চলবে না। এই জন্য চেঙ্গিস খান নিজের রাজ্যে দেবতা। আমাদের কাছে মনে হতে পারে চেঙ্গিস খান কিন্তু মুসলিম না, তাতার। সেটা শুনেছি, মানে এটা একটা ভুল ধারণা, খানের জন্য সবাই ভালো। সেই জন্য এই যে বিষয়, তাহলে কালচার লেবার কেন বলছে? আবার যে শ্রেণী এটা করছে, এই শ্রেণীর মধ্যে একটা অন্য ব্রাহ্মণিজম কাজ করছে, যে গান গাওয়া, তবলা বাজানো, তারপর নাচ, এ সমস্ত ঈশ্বর প্রদত্ত জিনিস, এগুলো পূর্বজন্মের কর্মফল, ঈশ্বর যাকে দেয়, এটা হচ্ছে একটা জন্মসূত্রে প্রাপ্ত। সেই কারণেই এই বিশ্বাসটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা বলছে এগুলো দৈহিক শ্রম দিয়ে হবে না, তুমি সারাদিন শ্রমের কাজ করো, তোমার দ্বারা এই পারফেকশন আসবে না। তাহলে আর এক দল কী করলো, এই দুই দলের বিষয়টা না জেনে আর এক দল কী করলো, তারা হচ্ছে নব্য কমিউনিস্ট। তারা বলতো না, কালচারটা লেবার, লেখাপড়াটা লেবার, আমরা সব সাংস্কৃতিক শ্রমিক, আমরা সবাই লেখক শ্রমিক, এরকম। এটা একটা শ্রমের কাজ, শ্রমের সঙ্গে তুলনা করে দিল। এর মধ্যে থেকে হতে পারে সংস্কৃত, আমি বলিনি যে আকাশ থেকে পড়েছে। যারা বলেছে যে ঈশ্বর প্রদত্ত জিনিস, পূর্ব জন্মের জিনিস, কিংবা তারা জন্মসূত্রে পেয়েছে, প্রতিভা নিয়ে জন্মায়, যে প্রতিভা শব্দটা এখানে এসছে, অলৌকিক জিনিস। এই অলৌকিকতা আরোপ করলে দুটো জিনিস কাজ করছে একসঙ্গে, একটা হচ্ছে জিনেটিক্স, আর একটা হচ্ছে ঈশ্বর। এই দুটোকে দিয়ে মানুষের কর্মকৃতিত্বকে ছোট করবে বৃহত্তর সমাজে, তার যে অধ্যাবসায় ইত্যাদি দিয়ে যে সে নিজের যোগ্যতাকে প্রমাণ করবে, সেটাকে দমন করার জন্য এটা একটা অস্ত্র। ওর জন্মগতভাবেও নয়, সুতরাং পারবে না। আর একটা হচ্ছে ওর ঈশ্বর প্রদত্ত প্রতিভার নমুনা নেই। আর যারা করছে, এ তো আর পাঁচজন সাধারণ মানুষের মতো, তাহলে সাধারণ মানুষ ভেবে একেও তো গুরুত্বহীন করে দিতে পারে। এই জন্য একটা বর্ম তৈরি করছে, যাকে বলে কোনো অস্ত্র যেন আঘাত না লাগে। কী অস্ত্র? এই ধরনের সমালোচনার অস্ত্র। ওকে বলে দেওয়া হলো এটা ওর মধ্যে একটা ঈশ্বরের শক্তি আছে, এটা দিয়ে দিল মানে আর কেউ ওর দিকে ফিরে তাকাবে, ডিফার করে দেওয়া, সময় যাবে না, দূরে করে দেওয়া বিষয়টাকে, দূরে করে দেওয়া না, নিরাপদ করে দেওয়া। হ্যাঁ। আরেকটা হচ্ছে যে এর মধ্যে অলৌকিক শক্তি আছে, সেই শক্তি দিয়ে সব কিছু করে। আসলে তখন ভাববে, হ্যাঁ আমার দ্বারা আর সম্ভব না, ওই শক্তি তো আমার নেই। বৃহত্তর মানুষ এটা ভাবতে যখন শুরু করবে, তখন যদি তার সন্তানকে যদি সে শেখাতে যায়, সে নিজে শিখতে যায়, তখন ভাববে যা নয় তা কেন জোর করছো, কষ্ট করে, অনেক কষ্ট করে করছি এটা। আর এই বিশ্বাস এমন একটা জিনিস, তখন মানুষ ভাবে হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে, সত্যি তোদের সমাজে এটা করা যায়, ভাবাই যায় না। গোবরে পদ্ম ফুল শব্দটা এদের জন্য প্রযোজ্য। গোবরে পদ্ম ফুল কেন? গোবরে পদ্ম ফুল হবে কেন? সকল সম্ভাবনা, আমি বলেছি প্রিমিটিভ লাইফ থেকে সকলেরই ছিল। এটা বিচ্ছিন্ন হয়েছে যারা,
তারা রুটলেস হওয়ার জন্য কী হয়েছে, এইগুলো নেই। এবার তাদের ক্যারেক্টার দেখে, তাদের জীবন দেখে আমি একটা সূত্র তৈরি করতে পারি না, আমার অরিজিনটাকে নষ্ট করতে পারি না। স্যার এইটা করতে গেলে তো পুরো একাডেমি একটা ধরন, যেটা পুরোপুরি আধিপত্যের উপর দাঁড়িয়ে, সেটা তো পুরো উল্টে ফেলতে একদম গোড়ার থেকে। তাহলে যেইভাবে পুরো গবেষণা, ভাবনা চিন্তা যেইভাবে সব প্রতিষ্ঠানগুলোতে হয়ে চলে, তাহলে সেটা করতে গেলে পুরো গোড়ার থেকে উপড়ে ফেলতে হয়। তাহলে গোড়ার থেকে উপরে ফেলতে হয়, মানে এইটা কঠিন কাজগুলো যারা করবে না তারা চিরকাল ওদের কাজ কিন্তু ওরা করে যাচ্ছে, সেইটার চাপে একদিন এগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। এই যে সম্ভাবনা যেটুকু আছে উপরে ফেলার, সেটুকু আর থাকবে না। কিন্তু এই কাঠামোর মধ্যে থেকে এটা করার উপায় কি? এই কাঠামোর মধ্যে থেকে করতে গেলে তত্ত্বটা, লিখিত তত্ত্ব লিখতে তোমাকে কোনো আঘাত করবে না, লিখিত তত্ত্ব তোমাকে পড়তে হবে। এটা বুঝলাম না এটা। লিখিত আকারে তুমি যখন করবে, হ্যাঁ, সেটা তোমাকে কেউ আঘাত করতে পারছে না, হ্যাঁ, হ্যাঁ, সেটা করো। হ্যাঁ, হ্যাঁ। তুমি রাস্তায় মিছিল না করলেই হলো। রাস্তায় যখন মিছিল করতে হবে তখন তোমাকে গুলি খেতে হবে। তুমি লিখিত আকারে বই লিখে রাখো, কেউ আগামীতে কেউ না কেউ ওই দ্বন্দ্বের, এই বইটার সাপোর্টে দ্বন্দ্ব করতে পারবে, লড়াই করতে পারবে, লড়াইয়ের হাতিয়ার তুলে দেওয়া মানুষের হাতে। হ্যাঁ, হ্যাঁ। নইলে এবং কোথাও না কোথাও সেটা ভেবেই হয়তো গবেষণাতে আসা। সুতরাং ওই তত্ত্বকে মাথায় রেখে আগেই ডিসিশন নিয়ে নিয়েছো কালচারাল লেবার, এটা তো আগেই তুমি সিদ্ধান্তটাকে টাইটেল বানিয়ে ফেলেছো। তুমি লাস্টে বলো কালচার লেবার না কালচার স্বতঃসিদ্ধ, না কালচার হচ্ছে জন্মসূত্রে পাওয়া, নাকি কালচার কি ঈশ্বর প্রদত্ত, নাকি কালচার মানুষের জীবনের নান্দনিকতার আনন্দের বহিঃপ্রকাশ দেহ মনের জন্য। সেটা তো ডিসিশন আসবে, তুমি তো আগেই লাগিয়ে দিয়েছো। তোমাকে আর নতুন করে আর কী বলবো, কালচার লেবার তুমি আগে টাইটেল লাগিয়ে দিয়েছো, তা তোমার তো কালচার লেবার তুমি কটা কাটিং আর পেস্টিং করলে হয়ে যাবে। আমাদের টাইটেল অনেক কটা, মানে অনেকবার কেটে 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 শেষ অব্দি এটা দাঁড়িয়েছে। শব্দটা আমি তো ওই খুঁজে লেবার যাচ্ছি। শব্দটা দেওয়ার দরকার ছিল না, কারণ লেবারটা তো তখন তো জানতাম না এই বিষয়গুলো। বিষয়টা হচ্ছে এটা তখন তো। কিন্তু এটা করতে পারি না স্যার গবেষণাতে, এই মানে ওই শব্দটা কোটেশনের মধ্যে রয়েছে। তো গবেষণাতে ওই শব্দটার কি কি লিমিটেশন এবং ওই শব্দটা কি কিভাবে ভুল হচ্ছে, সেটাকে তো আমি তুলে ধরতেই পারি। তাতে তো একটা বলি টাইটেল একটা ডিসিশান তৈরি দিয়েছো, সেই ডিসিশনটাকে তুমি খণ্ডন করবে, এটা তোমার কখনো ইয়ে হয় না, থিসিস হয় না। থিসের টাইটেল অনুযায়ী তোমাকে ডিসিশনে পৌঁছাতে হয়, অবজেক্টিভ ওয়াইজ ফাইন্ডিংয়ে পৌঁছাতে হয়। মানুষ নাল হাইপোথিসিস নিয়ে পিএইচডি হয় না। তুমি এটা খণ্ডন করবে, সেটা পিএইচডি না। যদি বই আকারে যখন বার করবো, সেটাতে যদি সেটা পরের কথা, কিন্তু আমি তো তোমাকে কনভিন্স করছি না যে এটা করো, এটা আমি বলতে পারি না। কিন্তু আমি আমি কনভিন্সড হচ্ছি যদিও বা। আমি করছি না, হ্যাঁ, কিন্তু আমি যেটা আমি ফ্যাক্ট সেটা বললাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরে যে তুমি বলছো মতুয়া, নমশূদ্র, শ্রমজীবী, সংস্কৃতি সামাজিকভাবে অবিমিশ্র হয় না, সব মিশ্র, পার্টিকুলার কিছু হয় না। আমাকে একটা এক্সাম্পল দাও, এটা পিওর মৌলিক একটা সংস্কৃতি সামাজিক জীবের মধ্যে, আমার মনে হয় না কোনো কিছু আছে। তাহলে সেখানে তুমি আলাদা করে মতুয়া বা লেবার কালচার এটা বলতেও পারো না। অবিমিশ্র বলে কিছু হয় না। এবং আমার এটাও মনে হয় যে, যেমন গতদিনই একটা আলোচনাতে, ঠিক আছে, একজন হঠাৎ করে বললো যে ব্রাহ্মণ্যবাদ শব্দটা অতটাও খারাপ না, ব্রাহ্মণ্যবাদের জন্য দেশে অনেক কিছু ভালোও ঘটেছে। আমি বললাম যেমন, বলছে আদি শঙ্করাচার্য এই করেছে এই করেছে। কি করে জাতি শঙ্করাচার্য অদ্বৈতবাদ এনেছে। আমি বললাম বুদ্ধিস্ট ফিলোসফির মধ্যে বহু আগের থেকেই তো অদ্বৈতবাদের তত্ত্বকথা তো ছিল। আর সবচেয়ে বড় কথা, আমি যদি ধরেও নিই তর্কের খাতিরে, যে উনি এটা মৌলিকভাবে আবিষ্কার করেছেন। না, উনি ওর উদ্দেশ্য ছিল ভারতবর্ষ জ্ঞান চর্চা গোষ্ঠীগুলো ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে বিভক্ত, সবগুলোকে একটা এক সূত্রে গেঁথে একটা বৃহত্তর জ্ঞান চর্চার ক্ষেত্র তৈরি করা, এবং এক সূত্রে গাঁথতে পারছিল না, পরস্পর বিরোধিতা, গোষ্ঠীতে গোষ্ঠীতে বিরোধিতা ছিল। যেমন চার্বাকের সঙ্গে সাংখ্যের, ন্যায়ের, মীমাংসা। আর জ্ঞান চর্চার ক্ষেত্রে বিরোধিতা মানে
সোসাইটিতে বোঝা যায় তুই কম জানিস আমি বেশি জানি, ডেঞ্জারাস সিচুয়েশন। সেইগুলো কাটানোর জন্য তখন তো বিভিন্ন জায়গায় যে তর্কযুদ্ধ হতো, তো এইগুলো তো এখন চলে গেছে, তখন এগুলো হতো চলো, আর তাকে কেন্দ্র করে বিশাল কিছু হতো। উনি সেটাকে সংহতি আনার জন্য তখন বলে না কেউ সংহতি হচ্ছে না বলে তখন উনি তখন ওই বেদান্ত, অদ্বৈত বেদান্ত করতে শুরু করলেন। তা অদ্বৈত বেদান্ত ওনার বেশি করে স্থিতিশীল হয় না। কেন বেশি স্থিতিশীল হয় না? কারণ সকলেই অদ্বৈত বেদান্ত এক থেকে মানে তৈরি হয়ে একটা একটা আলাদা আলাদা রুট তৈরি হয়েছে, শাখা তৈরি হয়েছে, এটাকে মানতে চায় না। কেন মানব? যে বুদ্ধ ঈশ্বর মানে না, জৈন ঈশ্বর মানে না, সাংখ্য ঈশ্বর মানে না, চার্বাক ঈশ্বর মানে না, তারা কেন অদ্বৈতকে স্বীকার করবে? তারা কেন বলবে অরিজিনাল মূল আমাদের ওইটা? কিন্তু এই অদ্বৈত এই বিষয়টাকে নিয়ে যারা তৈরি করলো তারা দুটোর হাত ধরে রইল, একমাত্র ব্রাহ্মণ সমাজ, দ্বৈত এবং অদ্বৈত। কারণ দুটোতেই তাদের ব্যবসা। অদ্বৈত তো তাদের ঘরের ঘরের অদ্বৈত হচ্ছে তাদের ঘরের মধ্যে মুক্তি, আর দ্বৈত হচ্ছে বাইরের অর্থনৈতিক বিজনেস। অর্থনৈতিক বিজনেসে যত সর্বাং খলিদাং ব্রহ্ম যখন বলছে ব্রহ্ম সর্বত্র বিরাজমান, সর্ববস্তুতে আছে, সব দেবতাতেই আছে, তখন তার বিজনেস অর্থনৈতিকভাবে বাড়ছে। আর যখন ঘরে ফিরছে, ওই যে মনের যে ব্যাপ্তি হয়ে যাওয়ার জন্য একটা অশান্তি, তখন তুমি এক, তুমি অদ্বিতীয়, তুমি সব, মনের শান্তি। আপনি যে বলছিলেন না যে ওই মূলটা, ওটার থেকে তো আর পালাতে পারছে না, ওই যে মূল মনটা, ওটাতে কোনো না কোনো ভাবে ফিরতেই হচ্ছে, সেটা একটা সান্ত্বনা মতো হয়ে যাচ্ছে শুধু ঘরের ভেতরে। না, মূল মনটার কথা বলছি না, আমি বললাম ওটা তো শঙ্করাচার্য ব্রাহ্মণ, তার প্রতিষ্ঠা। হ্যাঁ হ্যাঁ। এবার ব্রাহ্মণ কোনোদিন কোনো ব্রাহ্মণের বিরোধিতা করে না, সে যেভাবে হোক রক্ষা করবে। আপাতভাবে মনে হয় বিরোধিতা করছে, সে রক্ষা করবে। রাজনীতিতে হোক, প্রাণদণ্ডে দণ্ডিত হোক, সর্বত্রে তাকে সুরক্ষা দেওয়ার জন্য গোপন একটা অভিসন্ধি থাকে। কোনো দলিতের আর এক দলিতের স্বার্থহানি হচ্ছে, তাকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, সেটার জন্য সে পাশে দাঁড়াবে না। কিন্তু অন্যায়ভাবে তাকে প্রতিষ্ঠিত করতে চাইলেও একজন ব্রাহ্মণ আর একজন ব্রাহ্মণকে সেটা ঘুরিয়ে পেঁচিয়ে গোপনে হলেও করবে, সেটা অন্যায়ভাবে হলেও, এবং তার নিজের রক্তের না হলেও এটা করবে। না, এটা সত্যি কথা, এটা সত্যি কথা। মানে এবং এটা একটা ডকুমেন্টারিতেও দেখছিলাম যে ম্যানুয়াল লেবার যারা করে, ম্যানুয়াল লেবারিং ক্লাসের মধ্যে এমনও লোকজন আছে যারা ডক্টরেট করে বসে আছে, তারাও ম্যানুয়াল লেবার, মানে ম্যানুয়াল লেবার না, এই আপনার কি বলে যেন, ময়লা কোড়ানো, মানে একদম ড্রেনে নেমে যে কাজ করা। তো এবং বলছে যে তখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাদের মধ্যে কোনো তথাকথিত বর্ণ হিন্দু নেই বা বর্ণ হিন্দু সম্প্রদায়ের কেউ নেই? বলছে না, তারাই বলছে যে না, যদি তারা করতেও আসে তাদের সমাজই তাদেরকে টেনে সেখান থেকে বার করে দেবে। এই এবং কত সিনেমায় দেখা যায়, এই তুই বামুনের ছেলে হয়ে তুই রিক্সা চালাচ্ছিস কেন, বলে চল তোকে একটা অন্য কিছু করিয়ে। এবং আমার পাড়াতেই তো এই কথাটা আগে দিন, যে আমাদের পাড়াতে একটা স্কুল ঠিকঠাক মতো নেই, বিভিন্ন পাড়াতে একটা স্কুল থাকবে কি না থাকুক, 4টে মন্দির আছে, 4টে মন্দির মানে কিন্তু 6 থেকে 8টা পোস্ট রিজার্ভ সেখানটায়। আজকে একজন শিডিউল কাস্ট অধ্যাপক, একজন ব্রাহ্মণ অধ্যাপকের হয়তো অনেক কিছু নেই, নম্বরও নেই, যোগ্যতার নম্বরও নেই, তবু তাকে রেখেছে যোগ্যতার হিসাবে রেখে, এবং তার গুরুত্ব অনেক বেশি থাকে। কিন্তু আর যার বেশি ডিগ্রি থাকবে ওখানে, যে অনেক কিছু জানবেও, তাকে মনে হবে শিডিউল কাস্ট সে কিছু জানে না। সেটা আমি সারা জীবন ফেস করছি। আমি যবের থেকে পড়াশোনা করছি তবের থেকে আমার নম্বর কোনোদিনই খুব কম ছিল তা নয়, আমি টপারদের মধ্যেও সবসময় হয় এটা যে তুই এটা কি করে করলি, একটা বিস্ময়, একটা মানে চেহারা করে দিয়েছে, কারণ টুকলি করেছি সেটা ধারণা। হ্যাঁ, এবং ক্লাসেও পারছে না, কিন্তু ক্লাসেও কথা বলে কেউই পারছে না, সবসময় টপের মধ্যেই নম্বর থাকছে, মানে কখনো একাডেমিক্যালি পিছিয়ে তা নয়। এবং একটা দীর্ঘ সময় যখন শহরে আসি, প্রচণ্ডভাবে ওই
জাতিসূচক বিষয় এবং ইংরেজি না বলতে পারা, এবং ওই যে আপনি বললেন ওই যে আপনার ওই কথাটা আমার প্রচন্ডভাবে লাগলো যে আপনি বললেন না যে বিকৃত ব্যাপারটা হচ্ছে, যাদের সংস্কৃতি বিকৃত হয়েছে তারাই এবার অন্য সংস্কৃতি, যেটাই মূল সংস্কৃতি তাদের যেটা, সেটাকে তারা বিকৃত বলছে, বিকৃত বলে চিহ্নিত করে দিচ্ছে। মানে আপনি বললেন না প্রথমেই যে কথাটা, যে বইয়ের কথা বলো না, তাত্ত্বিক কথা বলো না, এইসব